আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতে যাচ্ছি। আর বাকি কিছু এমসিকিউ ছিল। যেমন ৭ম অধ্যায়, ৬ষ্ঠ অধ্যায়, ১০ম অধ্যায়। ৩ টা অধ্যায়ে এমসিকিউ এখন আলোচনা করা হবে। আমরা আগে এগুলো আলোচনা করছি বেসিক এমসিকিউ মেইন বইয়ের এবং তাদের সাথে যে প্রাসঙ্গিক আলোচনা করা হয়েছে তা অবশ্যই মনে রাখতে হবে। আশা করি এমসিকিউ নিয়ে টেনশনের কারণ থাকবে না, কমন পড়বে। তাহলে আমাদের আশা করি ক্লিয়ার, তাই না? এই অধ্যায়ের মধ্যে ৬ টা গুরুত্বপূর্ণ দলিল আছে। হিসাব বিজ্ঞানে কয়টা? ৬ টা গুরুত্বপূর্ণ দলিল আছে এবং সেই দলিলগুলোর নাম সহ ব্যাখ্যা অনেকবার বলা হয়েছে। ক্যাশ মেমো, ডেবিট নোট, ক্রেডিট নোট। এটাতে জাবেদা একটু আলোচনা আছে। জাবেদার আলোচনা মনে হয় খুব বেশি করা হয় নাই। কারবারি বাট্টা, নগদ বাট্টার আরেক নাম পরিমাণ বাট্টা। আমরা যখন কোনো কিছু কিনি তখন যে বাট্টা পাই সেটা আমাদের জন্য ক্রয় বাট্টা, বিক্রেতার জন্য বিক্রয় বাট্টা। জাবেদা প্রধানত কি, মানে সংগঠিত লেনদেনগুলো তারিখের ক্রম অনুসারে সমপরিমাণ টাকা ডেবিট ক্রেডিট করে হিসাবে যে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। জাবেদাকে ক্রয় বই বলা হয়, জাবেদাকে দৈনিক বই বলা হয়, প্রাথমিক বই বলা হয়, সাহায্যকারী বই বলা হয়। আশা করি একটু বোঝা যাবে জাবেদা বিষয়টা। জাবেদার গড় হবে ৫টা। যদি বলা হয় জাবেদাতে কয়টা গড় হবে? ৫টা গড় হবে। জাবেদাতে ৫টা গড় হবে। জাবেদা প্রধানত দুই ধরনের, একটা হলো বিশেষ জাবেদা আর একটা হলো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা আরেক নাম হলো সাধারণ জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে ৬টা জাবেদা আছে। ৬টা জাবেদার সাথে ৬টা দলিলের একটা সম্পর্ক আছে। যেমন ক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য ক্রয়গুলো আসবে, ক্রয় জাবেদা আশা করি আমরা করতে পারি। বিক্রয় জাবেদা শুধু বাকিতে পণ্য বিক্রয়গুলো আসবে। আর নগদ ফেরত, ক্রয় ফেরত জাবেদা সকল বাকিতে ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে ক্রয় ফেরত জাবেদা, আর বাকিতে বিক্রিত পণ্য ফেরত আসলে বিক্রয় ফেরত জাবেদা। ক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল ডেবিট নোট, বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল ক্রেডিট নোট। নগদ প্রাপ্তি সকল নগদ প্রাপ্তি আসবে, আর প্রদান জাবেদা সকল নগদ প্রদান আসবে। প্রাপ্তি জাবেদা এবং প্রদান জাবেদার মধ্যে ব্যাংকে জমা, ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটা আইটেম শুধু আসবে না। প্রাপ্তিও আসবে না, প্রদানেও আসবে না। আশা করি বিশেষ জাবেদা এই ৬টা সম্পর্কে আইডিয়া হবে। ৬টা কিন্তু করতে হবে। এটিতে পরীক্ষা এমসিকিউ আসতে পারে এবং সিকিউ আসবে। ক্রয় জাবেদা তৈরি করো, বিক্রয় জাবেদা তৈরি করো, এমন একটা প্রশ্ন। বা ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এই গড়গুলা তৈরি করা, অঙ্ক করা, প্র্যাকটিস করা আশা করি পারবা। প্রকৃত জাবেদার মধ্যে কি আছে? সমাপনী জাবেদা। সমাপনী জাবেদার মাধ্যমে উত্তোলন, আয়, ব্যয় হিসাবগুলো বন্ধ করে দেওয়া হয়। সমাপনী জাবেদার মাধ্যমে একটা নির্দিষ্ট হিসাবকাল শেষে। আর সমন্বয় জাবেদা আমরা বলি যে হিসাবকালে যে ব্যয়টা সংঘটিত হয়েছে সেই হিসাবকালে সেই ব্যয় যদি রেকর্ড করা না হয়, রেকর্ড করার জন্য যে জাবেদা প্রদান করা হয় সেটা হলো সমন্বয় জাবেদা। কোনো ভুল করলে যে সমাপনী জাবেদা, সংশোধনী জাবেদা, প্রথমটা ছিল সংশোধনী জাবেদা। যেমন পণ্য ক্রয় করে আসবাবপত্র হিসেবে ডেবিট করা হলো, তাহলে আমি আসবাবপত্র হিসেবটা ভুল করছি, এটি যে সংশোধনী জাবেদা সেটার নাম হলো, এই ধরনের ভুলের জন্য যে জাবেদা দেওয়া হয় সেটা হলো সংশোধনী জাবেদা। যেমন আসবাবপত্র ডেবিট, ক্রয় ডেবিট হয়, আসবাবপত্র ক্রেডিট হবে। সমাপনী বললাম প্রারম্ভিক, বছরের শুরুতে সম্পদ থেকে দায় বাদ দিলে যে মূলধন বের করতে হয়, প্রথম সম্পদ দায় নিয়ে যে জাবেদা দেওয়া হয়, বছরের শুরুতে সম্পদ দায় নিয়ে যে জাবেদা দেওয়াটা হয় সেটার নাম হচ্ছে প্রারম্ভিক জাবেদা। অন্যান্য জাবেদাও থাকতে পারে। তাহলে আমাদের এই ক্রয় জাবেদার আরেক নাম কিন্তু ক্রয় বই। বিক্রয় জাবেদার আরেক নাম হলো বিক্রয় বই। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদার উচ্চ দলিল হলো চালান। এই বিষয়গুলো বলা হয়েছে, এই বিষয়গুলো মনে রাখতে হবে। যে গড়টা অলরেডি বলা আছে অনেক আগেই, যে তারিখ হবে, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এই ৬টা বিশেষ জাবেদা, এই জাবেদা নিয়ে আলোচনা এখন করব না। বাট্টা প্রধানত দুই ধরনের, একটা কারবারি বাট্টা আর একটা নগদ বাট্টা। নগদ বাট্টা বা দুই ধরনের, একটা প্রাপ্ত বাট্টা আর একটা প্রদত্ত বাট্টা। কারবারি বাট্টা দুই ধরনের, ক্রয় বাট্টা আর একটা বিক্রয় বাট্টা। তাহলে আমরা যখন দেনাদার কাছ থেকে টাকা পাই, যে পরিমাণ টাকা কম পাই সেটার নাম হলো, আমরা ইচ্ছাকৃতভাবে যে ডিসকাউন্টটা দেওয়া হয় সেটার নাম কি? প্রদত্ত বাট্টা। আর আমরা যদি তখন পাওনাদারকে টাকা পরিশোধ করি তখন তাদেরকে আমরা যে পরিমাণ টাকা কম দিই, এই যে আমরা যে পরিমাণ টাকা কম দিলাম তখন যে বাট্টাটা হয় সেটার নাম হলো কি? প্রাপ্ত বাট্টা। এটি কখনো নগদে আদান প্রদান হয় না। প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা কি হয় না? নগদে আদান প্রদান হয় না। তাহলে কারবারি বাট্টা আরেক নাম, ব্যবসায়িক বাট্টা, পরিমাণ বাট্টা, এই কয়েকটা নাম মনে রাখতে হবে। আর নগদ বাট্টা আর এক নাম হলো প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। এবার আমরা এই ডেবিট নোট, ক্রেডিট নোট সম্পর্কে আলোচনা আরে আগের ভিডিওতে অলরেডি করা আছে। আমরা এবার দেখি জাবেদাকে কি বলা হয়। জাবেদাকে প্রাথমিক বই বলা হয়, সহকারী বই বলা হয়, রাইট? ১ আর ২ সত্য। জাবেদা থেকে কি জানা যায়? জাবেদা থেকে মোট লেনদেনের সংখ্যা জানা যায়, কথা সত্য। জাবেদা থেকে লেনদেনের সংখ্যা জানা যায়, অর্থের পরিমাণ জানা যায়, লেনদেন সংগঠিত হওয়ার কারণ জানা যায়, সবগুলা জানা যায়। তার মানে তিনটাই হয়। সর্বশেষ বলা হলো
প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? একটু আগে বলে আসছি। প্রকৃত জাবেদায় কারা লিপিবদ্ধ হয়? যেগুলা বিশেষ জাবেদা হবে না, বাকিগুলা প্রকৃত জাবেদা হবে। যেমন পণ্য ক্রয়, পণ্য বিক্রয়, আন্তঃফেরত এগুলোর জন্য বিশেষ জাবেদা আছে। তবে বকেয়া বেতন এটা কি হবে? অবশ্যই প্রকৃত জাবেদায় হবে। ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় কি? শুধু বাকিতে পণ্য ক্রয়, শুধু বাকিতে পণ্য ক্রয়। ক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় শুধু বাকিতে পণ্য ক্রয়। আর একটু কি বড় করে দিতে পারি? তারপরে হলো কোন দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করে? একটু আগে বলে আসছি। আর সমাপনী দাখিলার মাধ্যমে আয় ব্যয় হিসাব বন্ধ করে দেওয়া হয়। এই যে বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল কোনটা? ক্রেডিট নোট। বিক্রয় ফেরত জাবেদা উচ্চ দলিল ক্রেডিট নোট। তারপরে হলো কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট করা হয়? কোনটি ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাবে ডেবিট করা হয়? কম্পিউটার। কম্পিউটার ক্রয়ের জন্য অফিস সরঞ্জাম হিসাব কি করা হয়? ডেবিট করা হয়। এবার আসি এদিকে, কর্মচারী শাকিলের বেতন অপরিশোধিত আছে। সিম্পল হিসাব কার বেতন বকেয়া সেটা আমাদের জানা দরকার। আমাদের জানা থাকতে হবে বকেয়া বেতন, সিম্পল। তো বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এই যে এটা হবে। মানুষের নাম কোনো প্রয়োজন নাই, ব্যয়ের সাথে মানুষের নাম কোনো প্রয়োজন নাই। আমরা কি এটা আলোচনা করছি? মনে হয় করিনি। যাক, তাহলে এই জায়গায় একটা প্রশ্ন আসছে, যখন বড় উদ্দীপক হবে তখন প্রশ্নটা আমরা পড়ে নিব। যদি এটাতে 1টা থেকে 4টা এমসিকিউ। সাবিনার প্রারম্ভিক মূলধন, তার মানে প্রারম্ভিক সম্পদ থেকে তা প্রারম্ভিক দায় বাদ দিলে প্রারম্ভিক মূলধন হবে, সেই বিষয়টা আমাদের জানা থাকতে হবে। তারপরে আছে 5 তারিখে লেনদেন কোন বইতে লিপিবদ্ধ হবে। তারপরে আছে 10 তারিখে লেনদেন, 15 তারিখে লেনদেন, অর্থাৎ 4টা লেনদেন আছে অবশ্যই এই জায়গায়। প্রথমে বলা ছিল 1 অক্টোবর 2017 তারিখে সাবিনা ইয়াসমিনের নিজস্ব জমি বিক্রি করে 2 লাখ টাকা, ভালো কথা, এবং তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংকে হতে 1 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে সাবিনা এন্টারপ্রাইজ নিজস্ব জমি বিক্রি করে 2 লাখ টাকা, তার সাবিনা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের নামে ব্যাংক হতে 1 লাখ টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করে। অর্থাৎ নিজস্ব জমি বিক্রি করছে 2 লাখ টাকা, সেই 2 লাখ টাকা, এবং ব্যবসা ঋণ করছে কত? তার যে কোম্পানি প্রতিষ্ঠা করলো সেই কোম্পানির নামে ঋণ করছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। প্রথম প্রশ্ন করলো প্রারম্ভিক মূলধন কত? মালিক নিজে যে পরিমাণ টাকা দিবে সেটার নাম কি? প্রারম্ভিক মূলধন। মালিকে নিজের টাকা দিছে কয় লাখ টাকা? মালিকে নিজে দিছে তার নিজের যে জমি বিক্রি করছে, নিজস্ব জমি বিক্রি, এই জমি বিক্রির টাকাটা হবে কি? নিজের। সুতরাং মালিকের নিজস্ব জমি বিক্রি করছে 2 লাখ টাকা, প্রারম্ভিক মূলধন হবে 2 লাখ টাকা। তারপরে প্রশ্ন করলো 5 তারিখের একটা লেনদেন। 5 তারিখে কি করলো? অক্টোবর মাসে 5 তারিখে 40,000 টাকা আসল তো নগদে ক্রয় করে। এবার প্রশ্ন করলো 5 তারিখে লেনদেনটি কোন প্রাথমিক বইতে লিপিবদ্ধ হবে? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হবে। কারণ কি? ক্রয় জাবেদায় নগদ কোন প্রকৃত জাবেদায়? তাহলে যেহেতু আমরা নগদে ক্রয় করছি, প্রধান জাবেদায়, নগদ প্রধান জাবেদায় যাবে। সিম্পল হিসাব নিকাশ। তারপরের প্রশ্ন ছিল 10 তারিখে। 10 তারিখে লেনদেনটা কোন জাবেদা হবে? 10 তারিখে লেনদেন কোনটা সঠিক হবে? 10 তারিখে কি লেনদেন? অক্টোবরের 10 তারিখে, নগদে জনাব মাসুদের নিকট 30,000 টাকা পণ্য বিক্রি করেন। তাহলে আমাদের হিসাব হলো নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কার কাছে বিক্রি করছে সেটা আমার দরকার নাই। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, কোনটা হয়েছে? এই যে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, 30,000 টাকা। 15 তারিখ বলছিল যে অক্টোবরের 15 তারিখে 5,000 টাকা কৃত পণ্য ফেরত প্রদান করেন। আমি কিনছি, এবার ফেরত প্রদান করি। ক্রয়কৃত পণ্য ফেরত দিলে কোন নোট প্রস্তুত করা হয়? ডেবিট নোট। ক্রয়কৃত পণ্য ফেরত দিলে ডেবিট নোট প্রস্তুত করা হয়। বিক্রিত পণ্য ফেরত আসলে ক্রেডিট নোট প্রস্তুত করা হয়। এবার আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব, সামারি আকারে বলে যাই। অনেকগুলা বলা হলো। আরেকটা জিনিস একটু জেনে রাখো, পরীক্ষা চাইলে আসতে পারে এই ধরনের একটা বিষয়, সেটা হলো ধরো N15 লেখা আছে, না N15 থাকবে না, 210 অথবা 215, যে কোনো একটা থাকতে পারে, 10 বা 15। তবে N30ও থাকতে পারে, N45ও থাকতে পারে। এইটার একটা মিনিং আছে। প্রথম যে বলছে 215, 210 বা 215, সেটা হলো আমি যত টাকা জিনিস কিনবো অথবা বিক্রি করবো, দুই জায়গায় এটা থাকতে পারে। 10 দিনের মধ্যে টাকা আমি যদি ক্রয় করি এবং আমি যদি টাকা 10 দিনের মধ্যে তাকে পরিশোধ করে দিই, তাহলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে।
অথবা 15 তারিখে 15 দিনের মধ্যে, তাহলে 2% ডিসকাউন্ট। আর 30 দিনের মধ্যে N30 মানে 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। N45 মানে 45 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এটা হলো শর্ত। এবার আমি 3 তারিখে একটা লেনদেন হলো, 10,000 টাকার পণ্য ক্রয় করছি। কত টাকা? 10,000 টাকা। এবার পরিশোধ করলাম কয় তারিখ? পরিশোধ করা হলো 13 তারিখ পরিশোধ করছি। তাহলে আমার কি ডিসকাউন্টের সময় আছে না চলে গেছে? 210 ছিল শর্ত, 210। 3 তারিখ লেনদেন হলো, 13 তারিখ কি মেয়াদ আছে না নাই? 13 তারিখ মেয়াদ আছে, সেটা আমাদের টেনশন করার কোনো কারণ নাই। যত তারিখ লেনদেন সংগঠিত হবে তার সাথে এই 10 গুণ করে দিব। মেয়াদ শেষ হবে ওই তারিখে, 13 তারিখ পর্যন্ত আমার মেয়াদ আছে। 13 তারিখের পরে পরিশোধ করে সবটুকু টাকা পরিশোধ করতে হবে। তাহলে আমি যখন পরিশোধ করবো 10,000 টাকা দিব না, 2% টাকা কম দিব। 200 টাকা কম দিলে 9,800 টাকা থেকে পরিশোধ করবো। 200 টাকা এদিকে বাড়তে হবে। মনে থাকবে বিষয়টা? এটাই শুধু বলা যে এটার মানে আসা। আর যদি আমরা যদি 14 তারিখের পরে অর্থাৎ 13 তারিখের পরে পরিশোধ করি, তাহলে সবটুকু টাকায় পরিশোধ করতে, তখন আর কোনো ডিসকাউন্ট হবে না, মনে রাখতে হবে কিন্তু। এবার আমরা সপ্তম অধ্যায়ে চলে আসি। খতিয়ান সংক্রান্ত মোটামুটি আলোচনা আগেও হয়েছে। খতিয়ানে হলো হিসাবের রাজা, পাকা বই, স্থায়ী বই, আর হলো মূল খতিয়ান। মূল খতিয়ান হলো দেনাদার এবং প্রাপ্য হিসাবকে মূল খতিয়ান বলা হয়। সহকারী খতিয়ান হলো প্রত্যেকটা ব্যক্তির নামে যে আলাদা আলাদা হিসাব করা হয়, সেটা নাম হলো সহকারী খতিয়ান। পাকা বই হলো কি জাবেদাকে হিসাবে রাজা বলা হয়। জাবেদা হলো না, খতিয়ানকে হিসাবে রাজা বলা হয়। এবং এটা পাকা বই, স্থায়ী বই, এবং এটা প্রধানত দুইভাবে করা হয়, একটা চলমান জের আর একটা কৃষক অনুযায়ী করা হয়। কৃষকের আরেক নাম হলো প্রচলিত পদ্ধতি। প্রচলিত পদ্ধতিতে গড় হবে 8টা, এই যে 8টা গড় আছে। আর চলমান জেরে গড় হবে 7টা। এবং কোনগুলা সম্পদ কোনগুলা ব্যয়, আশা করি এগুলা পারবা তোমরা নিজেরা একটু দেখবা। বেশি বিস্তারিত আলোচনা করলে ভিডিও বেশি বড় হয়ে যাবে। এই যে আমরা একটু দেখতে চাই, সেটা হলো এই যে চলমানে দেখো, টি ছকে কয়টা গড় হলো? এই 8টা। 8টা কেমনে একটু দেখে রাখো। 1 2 3 4, বাম পাশে 4টা, ডান পাশে 4টা। ডেবিট হলো হিসাবের বাম পাশ, ক্রেডিট হলো হিসাবের ডান পাশ। ডেবিট হলো হিসাবের বাম পাশ, ক্রেডিট হলো হিসাবের কোন পাশ? ডেবিট হলো হিসাবের বাম পাশ, ক্রেডিট হলো হিসাবের ডান পাশ। এটা মনে রাখতে হবে। আর একটা সুন্দর উদাহরণের মাধ্যমে, এই যে খতিয়ানের সিডি, বিডি, সিএফ, বিএফ, এগুলা থেকে অবশ্যই একটা এমসিকিউ আসবে। ব্যালেন্সিং করাটা একটু দেখবা, টেনশনের কোনো কারণ নাই। একটা ছোট্ট অঙ্কের মধ্যে আমি বিষয়টা একটু দেখায় দিই যেন তোমাদের সহজেই মনে থাকে। একটা 4টা বাংলার 4টা ইংরেজির শর্ট নেমের, আবার ইংরেজিও আছে, আবার 8টা বাংলা আছে, এগুলা থেকে একটা থাকবে পরীক্ষায়। এখন এটি বুঝতে একটু চেষ্টা করো যেন সহজ হয় তোমাদের। আমরা কিন্তু খতিয়ান যারা পারো না তাদের জন্য ইয়া হইতে পারে, আমি একটু দেখাই। খতিয়ান ধরো এটা নগদান হিসাব, তাই না? টি চকে যদি আমরা করি, এই যে টির মতন একটা টান দেবো, তাই না? টি হয়েছে না দুই পাশে? টির মতন একটা টান দেবো। তারপরে এই পাশে কি হবে? টাকা হবে। খতিয়ানের সময় জাবেদা পৃষ্ঠা হবে, এ পাশে তারিখ হবে। এই পাশেও টাকা হবে এবং জাবেদা পৃষ্ঠা হবে, এই পাশে তারিখ হবে, তাই তো? এই যে টিসো, এই যে তারিখ, বিবরণ, খতিয়ানের হবে জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, এটাও তারিখ, নিজেরা লিখে নেওয়া, এটাও বিবরণ, এটা জাবেদা পৃষ্ঠা, এবং টাকা, এটাও টাকা। এটা হলো ডেবিট সাইড, এটা হলো কি ক্রেডিট সাইড। নগদান হিসাবে দুইটা লেনদেন দিচ্ছে। নগদে পণ্য ক্রয় করছি 40,000, বিক্রি করছি 60,000। নগদে পণ্য ক্রয় করছি কত? 40,000, বিক্রি করছি 60,000। তাহলে আমি যদি নগদে পণ্য ক্রয় করি, সিম্পল জাবেদা, দেখো যারা একবারই খতিয়ান পারো নাই তাদের জন্য একটু দেখানো সিস্টেমটা। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব
ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2024 সালে মে মাসের আমি ইচ্ছা মতন একটা দিলাম, কয় তারিখ? 1 তারিখ। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদানের ঘরে ক্রয় হিসাব আসবে, ক্রয় ছিল ডেবিট, বসবে কোন পাশে? ক্রেডিট পাশে। ক্রয় হিসাব ডেবিট বসছে ক্রেডিট পাশে, টাকার পরিমাণ দিলাম কত? 40,000 টাকা। এবার 2 তারিখ কি করা হলো? বিক্রি করা হলো। বিক্রি করে বিক্রয় হিসাব ক্রেডিট, কিন্তু নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। 2024 মে মাসের 2 তারিখে বিক্রি করলাম, বিক্রয় হিসাব ছিল ক্রেডিট, বসছে কোন পাশে? ডেবিট পাশে। ডেবিট পাশে বসার কারণে কত হবে? 60,000 টাকা। 2টা লেনদেনই মনে করো, 2টা লেনদেনই দেওয়া হলো, আর বেশি আমি দেই নাই আপাতত। যদি এই 2টা লেনদেনই হয়, এবার সিস্টেম বুঝতে চেষ্টা করো। মনে রাখতে হবে যে পাশে টাকাটা বেশি বা যে পাশে টাকাটা বড়, এটা উভয় পাশেই দিতে হবে। এদিকেও 60,000 দিব, এই পাশেও 60,000 টাকা দিব। বাট আমার দুই পাশকে সমান হয়েছে? সমান কিন্তু হয় নাই। এবার আমার এই দুই পাশের টাকা কি করতে হবে? সমান করতে হবে। সমান করার জন্য কিভাবে সমান করবো? এদিকে তো 20,000 টাকা শর্ট আছে। যে ওই মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি হবে, এটার নাম কি? ব্যালেন্স সিডি। কয় টাকা? যত টাকা শর্ট পড়ছে, এটার নাম কি? ব্যালেন্স সিডি। এই সিডিটা পরবর্তী মাসের অপোজিট পাশে ব্যালেন্স কি হবে? বিডি হবে। মেয়ের পরে কোন মাস? জুন মাস। জুন মাসের 1 তারিখে কি হবে? ব্যালেন্স বিডি। কয় টাকা? ওই সিডির টাকাটা বিডি। এবার এটার সাহায্যে আমরা কাজগুলা করতে পারো সহজেই। এই যে সিডি হইল, এটা হলো কৃষক অনুযায়ী। চলমানে আরো সহজ হবে। চলমানে এইভাবে আমাদের সিডি বিডি লেখা লাগে না, অটোমেটিক জেটটা হয়ে যায়। চলমানে গড়টা চাইলে তোমরা আমি একটু দেখায় দিতে পারি, এই জায়গায় দেখায় দিই। বেশি লেখা না, অল্প লেখা, 2টা লাইন লিখতে চলমান শেষ। ডেবিট জের, ক্রেডিট জের। ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর একটা হলো যাবাদা বিষয়, এদিকে তারিখ। এই জায়গায় হবে কি? জের। এটা হলো ডেবিট জের, এটা কি? ক্রেডিট জের। এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা। যাবাদা পৃষ্ঠা বিবরণ, আর এই জায়গায় তারিখ। মে মাসের 1 তারিখে ক্রয় করছিলাম, তাহলে ক্রয় হিসাব ছিল ডেবিট। চলো মানে কি হবে? ক্রয় হিসাব ছিল ডেবিট, ভালো কথা, লিখছি ডেবিট, ক্রয় হিসাবে লিখছি ডেবিট। টেবিট কোনো বোঝা যাচ্ছে না, কিন্তু ক্রয় তো ডেবিট ছিল, বলবো কোন পাশে? ক্রেডিট পাশে। 40,000 টাকা কোন পাশে হবে? ক্রেডিট পাশে হবে। এই জায়গায় যদি ক্রেডিটে বসে, তাহলে জেরের ঘরেও কি হবে? ক্রেডিট লিখতে হবে 40,000 টাকা। 2 তারিখে কি করলাম? বিক্রি করলাম। কয় টাকা? 60,000 টাকা। মে মাসের কয় তারিখ? 2 তারিখ। তাহলে বিক্রয় হিসাব হবে। এবার প্রশ্ন হলো, বিক্রয় হিসাব কত টাকা হবে? এই হেডিং কিন্তু নগদান, হেডিং হলো নগদান হিসাব নয়। বিক্রয় হিসাব ছিল 60,000, বিক্রয় ছিল ক্রেডিট, বসবো কোন পাশে? ডেবিট পাশে। কয় টাকা? 60,000 টাকা হবে। এবার ডেবিট ডেবিট যোগ হবে, ক্রেডিট ক্রেডিট যোগ হবে, উল্টা হলে মাইনাস হবে। এটা ক্রেডিট তো ক্রেডিটে বসবে, না এটা ডেবিট তো ডেবিটে বসে 60,000, কিন্তু ক্রেডিটের টাকা তোমার আছে 40,000। এই জন্য ক্রেডিটের টাকাটা ক্রস করে ডেবিটে কত টাকা হবে? 20,000 টাকা হবে। অর্থাৎ অটো মাইনাস হবে। এই জায়গায় যোগ বিয়োগ করা লাগবে না, অটো যোগ বিয়োগ হয়ে যাবে। কিন্তু সিডি বিডি আমাদের কৃষকের মধ্যে কিন্তু লিখতে হবে, সিডি বিডি, সিএফ ডিএফ। এই জায়গায় প্রত্যেকটা মিনিং সহ জানতে চেষ্টা করো, তাহলে কাজে লাগবে। লেখা আছে, আমি আর লিখতে যাচ্ছি না। সিডি মানে কিন্তু ক্যাশ ডিসকাউন্ট না, সিডি মানে কি? ক্রেডিট। ক্রেডিট, সিডি মানে কি? ক্রেডিট ডাউন। সিডি মানে ক্রেডিট ডাউন, বাংলা হলো কি? নিচে নিত, স্থানান্তরিত হবে। এই যে এই যে টাকাটা লিখলাম সিডি, এই টাকাটা কই যাইব? স্থানান্তরিত হবে, বা এই যে এটা উপরে না, এটা কি নিচে নামছে না? এই যে সিডির টাকাটা কই যাবো? কয়টা নিচে যাইব? স্থানান্তরিত হবে। একটা জিনিসে কয়টা বাংলা? 2টা বাংলা। সিডি মানে কি? ক্রেডিট ডাউন, মনে রাখতে হবে, সি এ ডাবল আর আই ইডি, ক্রেডিট, ক্রেডিট ডাউন। নিচে নিত বা স্থানান্তরিত, এটা হবে, ভালো কথা। তাহলে সিডি। এই সিডির আরেকটা নাম হলো সিএফ। সিএফ মানে কি? ক্রেডিট ফরওয়ার্ড, সম্মুখে নিত। আচ্ছা, নিচে নিত, স্থানান্তরিত হবে, এই জায়গাও আছে, এই জায়গাও আছে। নিচে নিত মানে কি? সামনেই তো যাওয়া। এই যে এটা জায়গায় ছিল, পিছনে যাচ্ছে না, সামনে আসতেছে না। তাহলে সম্মুখে নিত মানে কি? নিচে নিত, স্থানান্তরিত হবে। এটা হলো সিডি এবং সিএফ এর মিনিং। আর বিডি আর বিএফ এর মিনিং একই হবে। বিডি মানে কি? ব্রড ডাউন। ব্রড ডাউন মানে কি? এই যে টাকাটা, এই যে বিডি, এটা কি? বিডি।
এই টাকাটা উপর থেকে আসছে না, এই জন্য উপর থেকে আনিত বলি। উপর থেকে আনিত বা পেছন থেকে আনিত, উপর থেকে আনিত বা স্থানান্তরিত এটা হয়েছে, এটা হবে, এটা হয়েছে। আর বিএফ যখন বলা হয় ব্রট ফরওয়ার্ড, পেছন থেকে আনিত বা স্থানান্তরিত হয়েছে, একই জিনিস আছে। এই সংক্রান্ত এমসিকিউ কিন্তু আসবে, আশা করি এই এমসিকিউ পারবা, এটা নিয়ে আর সমস্যা হওয়ার কথা না, পারা যাবে। আমি মেন বইয়ের এমসিকিউ গুলো শেষ করে দিই। এটি কিন্তু বারবার বলা হয়েছে, অনেকবার বলছি, মুখস্থ তোমাদের করতেই হবে এগুলো। এবার মেইন বইয়ের যে এমসিকিউ গুলো আছে এটা বুঝে শুনে সলভ করলে কিন্তু কাজে লাগবে, অবশ্যই কাজে লাগবে। এবার আসি প্রথমে কি বলা ছিল, নিচের কোনটি থেকে ব্যবসায়ের মোট আয়, ব্যয়, সম্পদ, দায়ের পরিমাণ সম্পর্কে জানা যায়? সেটা হলো সাধারণ খতিয়ান থেকে জানা যায়। কোন খতিয়ান থেকে? মোট আয়, ব্যয়, সম্পদ, দায়ের পরিমাণ সম্পর্কে জানা যায় সাধারণ খতিয়ান থেকে। দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলা হয়? সহকারী খতিয়ান বলা হয়। দেনাদার এবং পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলা হয়? সহকারী খতিয়ান বলা হয়। খতিয়ান হিসাবে প্রাথমিক বই হবে না, পাকা বই এবং স্থায়ী বই, পাকা বই এবং স্থায়ী বই। তারপরে ছিল ব্যয় হিসাব সময় সর্বদা কোন জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। ব্যয় হিসাব সর্বসময় কি করে? হিসাব আমরা কিন্তু 5 প্রকার অনেক আগে পড়া হলো। সম্পদ ব্যয় ডেবিট জের প্রকাশ করে, আয় দায় মালিকানা সূত্র ক্রেডিট জের প্রকাশ করে। কোনটি ভিন্ন? এগুলো সম্পত্তির ভিত্তিতে আসতে পারে। ব্যয় হিসাব সর্বদা ডেবিট জের প্রকাশ করে, সম্পদ ক্রেডিট জের প্রকাশ করে। তবে ব্যয়ের বকেয়া ক্রেডিট জের প্রকাশ করে, আয়ের বকেয়া ডেবিট জের প্রকাশ করে, আয়ের অগ্রিম ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে ডেবিট জের। খতিয়ান প্রস্তুত করতে চলমান যে সব অনুসরণ করার ফলে মোট ডেবিট পোস্টিং এর পরিমাণ জানা যায়, মোট ক্রেডিট পোস্টিং এর পরিমাণ জানা যায়, প্রতিনিয়ত হিসাবে জের জানা যায়, প্রতিনিয়ত হিসাবে জের জানা যায়। প্রত্যেকটা সত্য, 5টাই সত্য, 5 নম্বরে 3টাই সত্য। তারপরে বলা হলো হিসাবে ডেবিট দিকের যোগফল হিসাবের ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হবে কোন উদ্বৃত্ত প্রকাশ করবে? অর্থাৎ হিসাবে ডেবিট দিকের যোগফল হিসাবের ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন যোগফল? ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন? ডেবিট দিকের যোগফল বেশি তাহলে ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট দিকের যোগফল বেশি তাহলে ক্রেডিট উদ্বৃত্ত। সিম্পল হিসাব নিকাশ। খতিয়ানে ব্যবহৃত সিডি দ্বারা কি বোঝানো হয়? সিডি দ্বারা মানে কি? নিচে আনিত, নিচে সম্মুখে আনিত, সম্মুখে উপর থেকে আনিত। সিডি মানে কি? পেছন থেকে আনিত হলো, উপর থেকে আনিত এটি কার জন্য? পেছন থেকে আনিত, সম্মুখে আনিত, নিচে আনিত, এটাই হবে। সিডি কি হবে? নিচে আনিত বা নিত। তারপরে হলো খতিয়ানে ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ পায় কোনটা? খতিয়ানে ডেবিট উদ্ধৃত দ্বারা প্রকাশ পায় সম্পদ এবং খরচ। সম্পদ এবং কি? খরচ। খতিয়ানে ডেবিট উদ্ধৃত প্রকাশ পায় সম্পদ এবং কি? খরচ। তারপরে প্রশ্ন ছিল কি? সহকারী খতিয়ান সম্পর্কিত দেনাদার, পাওনাদার এবং ব্যাংক। ব্যাংক কিন্তু হবে না, কি হবে? দেনাদার এবং পাওনাদার। দেনাদার এবং তাহলে সিডি হলো নিচে নিত, আনিত না, বেসিক্যালি নিত। খতিয়ানে ডেবিট উদ্ধৃত প্রকাশ পায় সম্পদ এবং খরচের ক্ষেত্রে। সহকারী খতিয়ান সম্পর্কিত দেনাদার, পাওনাদার, কথা সত্য। তারপরে ছিল প্রশ্ন, খতিয়ান প্রস্তুতের জন্য লেনদেনের বিশ্লেষণ অত্যাবশ্যক, জাবেদাভুক্ত অত্যাবশ্যক, জাবেদা ভুক্তকরণ সহায়ক। খতিয়ান প্রস্তুতের জন্য বাকি যে কাজগুলা, খতিয়ান প্রস্তুতের জন্য লেনদেনের বিশ্লেষণ অত্যাবশ্যক, লেনদেনের বিশ্লেষণ অত্যাবশ্যক, জাবেদাভুক্ত অত্যাবশ্যক, জাবেদাভুক্তকরণ সহায়ক। খতিয়ান প্রস্তুতের জন্য জাবেদাভুক্ত অত্যাবশ্যক এবং জাবেদাভুক্তকরণ সহায়ক। কারণ বিশ্লেষণ অত্যাবশ্যক হচ্ছে কোন ক্ষেত্রে? জাবেদার মধ্যে।
জাবেদা না করলে খতিয়ান করা যাবে না। তাহলে খতিয়ান প্রস্তুতির জন্য জাবেদাভুক্তকরণ অত্যাবশ্যক এবং জাবেদাভুক্তকরণ সহায়কও অত্যাবশ্যক। তারপরের প্রশ্ন ছিল খতিয়ানের উদ্ভিদ সমূহ দিয়ে কোনটি তৈরি করা হয়? রেওয়া মিল প্রস্তুত করা হয়। এই যে একটা প্রশ্ন আছে, তিনটা প্রশ্ন। 13 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা কোনটা? 13 তারিখ কি ছিল? আসবাবপত্র ছিল ক্রেডিট, অবশ্যই এই জন্য ডেবিটে বসছে। ডেবিটে বসছে যেহেতু, তাহলে আসবাবপত্র ছিল মূলত কি ক্রেডিট। যেহেতু ডেবিটে বসছে তাহলে ক্রেডিট ছিল, কিন্তু মনে রাখতে হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। 2000 টাকার আসবাবপত্র বিক্রি করা হয়েছে, 2000 টাকার আসবাবপত্র বিক্রি করা হয়েছে, তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। ক্রেডিট হলো ডেবিটে বসে, সেই হিসাবে আমি জাবেদা বুঝে গেলাম। তাহলে জাবেদাটা কি হবে? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। আশা করি এটা বুঝতে পারবা। তারপরে বললো যে নগদান হিসাবে সমাপনী উদ্বৃত্ত কত হবে? তাহলে সিম্পল একটা হিসাব আমি একটু দেখে নেই। জায়গায় বিডি আছে 10,000, আবার ডেবিটে আছে 10,000, এই জায়গা হবে কত? 12,000 টাকা। কত হবে? 12,000 টাকা। ডেবিট ডেবিট কিন্তু যোগ হয়, উল্টা হলে কি হয়? মাইনাস হয়। আমাদের কত আছে? অলরেডি 10,000 টাকা আছে। এর 2,000 টাকা যদি আরো ডেবিটে 2,000 টাকা হয় তাহলে কত হবে? পরিমাণটা হবে 12,000 টাকা। আবার ক্রেডিটে বসছে 5,000 টাকা, তাহলে ব্যালেন্স হবে কত? 7,000 টাকা। আবার ডেবিটে বসছে 8,000 টাকা, ব্যালেন্স হবে কত টাকা? 15,000 টাকা। আশা করি এই জেটটা তোমরা বুঝতে পারছো, তাই না? পারা যাবে না? প্রথমেই ছিল 10,000, আমি ডেবিটে লিখছি কত? 2,000, এই 10-এর লগে 2 যোগ করে 12,000 হয়েছে। এবার ক্রেডিটে লিখছি কত? 5,000, এই 12 থেকে এই 5 মাইনাস করে 7,000 হয়েছে। তারপরে আবার ডেবিটে লিখছি কত? 8,000, ডেবিট, এটাও তো ডেবিট, এই ডেবিটের সাথে যোগ হয়ে এদিকে কত হয়েছে? 15,000 টাকা হয়েছে। তার মানে সমাপনী উদ্বৃত্ত কত টাকা? 15,000 টাকা। কত টাকা? 15,000 টাকা। সর্বশেষ প্রশ্ন, হিসাবটি থেকে জুন মাসে নগদ লেনদেন সম্পর্কে যা প্রকাশ পায়। নগদে কয় টাকা লেনদেন হলো? আমি 10,000 টাকা জিনিস পাইছি, কথা সত্য। মোট নগদ প্রাপ্তি 10,000, তা সত্য। মোট নগদ প্রদান 5,000, ক্রেডিট পয়সাটা প্রদান, তাও সত্য। সমাপনী হাতে নগদ 5,000, সেটা কিন্তু সত্য না। সমাপনী হাতে নগদ 15,000 টাকা। এটা হয়ে গেল IS1 ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান, আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণী হলো একটা অধ্যায়ের নাম। এই আর্থিক বিবরণীর মধ্যে আমাদের পার্ট আছে মোট কয়টা? IS1 আন্তর্জাতিক হিসাব মান 1 অনুযায়ী আর্থিক বিবরণী করা হয়। সারা বিশ্বে একই নিয়ম পদ্ধতিতে আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। অনুযায়ী 5 ধরনের আর্থিক বিবরণী প্রস্তুত করা, অর্থাৎ অংশ কয়টা? 5টা মোট। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ নীতিমালা সমূহ। বিশদ আয় বিবরণীর উদ্দেশ্য, এই উদ্দেশ্য থেকে একটা এমসিকিউ আসতে পারে, বা যেহেতু শর্ট প্রশ্ন লিখতে হয়, এই জন্য বিশদ আয় বিবরণী আমরা হিসাব যে 5 প্রকার, তার মধ্যে এই জায়গায় বিশদ আয় বিবরণীতে কয়টা আসবে? 2টা আসবে। কি আসবে? আয় এবং ব্যয়। সকল আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের মোট লাভ চলে আসবে, নিট লাভ চলে আসবে, ধাপে ধাপে আসবে। এই নামগুলা একটু মনে রাখতে হবে। বিশদ আয় বিবরণী করার জন্য প্রথমে কয় কলাম বিশিষ্ট ঘর হবে? 3 কলাম বিশিষ্ট ঘর হবে। কয় কলাম? 3 কলাম বিশিষ্ট বিশদ আয় বিবরণী ঘর হবে। প্রথমে কাজ করতে হবে কি? বিক্রয়ের কাজ করতে হবে। বিক্রয়ের কাজ হবে কোন কলাম? মিড কলাম। কাজ করে যোগ বিয়োগ হবে কিছু আইটেম, পরে ফাইনালে চলে যাবে। তারপরে বাদ যাবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। এবার যারা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারো না এখনো কিভাবে হবে, তাহলে তাদের জন্য একটি সমস্যা অবশ্যই হবে। বিক্রিত পণ্যের ব্যয়, সেই জায়গায় আমাদের কি করতে হবে? প্রথমে কি লিখতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য, মিড কলাম। তারপরে লিখতে হবে ক্রয়, তাও মিড কলাম। কাজ থাকলে ভাস কলাম, কাজ করে মিড কলামে যাব। তারপরে প্রত্যক্ষ কিছু ব্যয় আছে, সেগুলো লিখতে হবে মিড কলাম। সবগুলো টাকা যোগ করে মিড কলামে লিখতে হবে। লিখার পরে সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। সমাপনী মজুত পণ্য বাদ দিলে যে টাকাটা বাইরে যাবে সেটার নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। ওই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যে টাকাটা হবে তার নাম কি? মোট লাভ বা মুনাফা। এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পরিচালন মুনাফা আসবে। কি বাদ দিতে হবে? পরিচালন ব্যয় বাদ দিতে হবে। কি বাদ দিতে হবে? পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় কোনো আইটেমের সাথে যদি কাজ হয় তাহলে ফার্স্ট কলাম লিখে মিড কলামে লিখবো। একাধিক আইটেমে কাজ না থাকলে সরাসরি মিড কলামে লিখবো। যোগ করে বাইরে চলে যাব, বাদ দিব, বাদ দিলে যে টাকাটা হবে তার নাম কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা বা পরিচালন লাভ দিয়ে দিই।
পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ হবে, অন্যান্য ব্যয় বাদ যাবে, বাদ দিলে যেটা হবে নিট লাভ। এই স্টেপটা একটু মনে রাখতে হবে। আমরা একটু বিশদ আয় বিবরণীর কি পড়বো, বিশদ আয় বিবরণীর উদ্দেশ্যটা একটু পড়ে নিই। বিশদ আয় বিবরণীর মাধ্যমে ব্যবসায় নিট লাভ নিট ক্ষতি জানা যায়। মালিককে জানিয়ে দেওয়া হয় যে তিনি নিট লাভের অতিরিক্ত দাবি করতে পারবে না। নিট লাভের অতিরিক্ত দাবি করার অর্থ হচ্ছে ব্যবসায়ের মূলধন ভেঙে ফেলা, যা ভবিষ্যতে কার্যক্রম ব্যাহত হবে। বিশদ আয় বিবরণী বিভিন্ন আয় এবং ব্যয়গুলো বিশ্লেষণ করে ভবিষ্যতে কিভাবে আয় বাড়ানো যায় এবং ব্যয় কমিয়ে নিট মুনাফা বাড়ানো যায় তার ব্যবস্থা গ্রহণ করা যায়। এই অঙ্ক মূলত দুই ধরনের, একটা হলো পণ্য সেবা প্রদানকারী আর একটা হলো পণ্য ক্রয় বিক্রয়কারী। তাহলে আমরা পরিচালন আয়ের মধ্যে পণ্য বিক্রয় সেটা পরিচালন আয় এবং সেবা আয় এটা পরিচালন আয়। আর অন্যান্য আয়ের মধ্যে ব্যাংক আমানতের সুদ, প্রাপ্ত লভ্যাংশ, ভাড়া আয়, কমিশন আয়, প্রাপ্ত কমিশন, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, তারপরে হলো প্রাপ্ত বাট্টা, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে কি অন্যান্য আয়। যে সমস্ত কাজগুলা কোম্পানিতে নিয়মিত সংগঠিত হয় না বা এই সমস্ত কাজের জন্য কোম্পানি গঠিত হয় না সেগুলো হচ্ছে অন্যান্য আয়ের মধ্যে আসবে। আর বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে কি আসে, প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় এবং আরো প্রত্যক্ষ কিছু ব্যয় আছে, যেমন জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ডক চার্জ এবং পরিবহন খরচ, মজুরি, এগুলো হচ্ছে কি বিক্রিত পণ্যের অন্তর্ভুক্ত ব্যয়। তার পরিচালন ব্যয়ের অভাব নেই, অনেকগুলো আছে, একটু নিজেরা দেখে নিবা। অন্যান্য ব্যয়েরও উদাহরণ আছে, নিজেরা দেখে নিবা, পরীক্ষা কয়েকটা আসবে। তো আরেকটা জিনিস মনে রাখা উচিত, ভাড়া এবং বাট্টা, কমিশন, এই বিষয়গুলা, যে কমিশন, এই কমিশন এবং বাট্টা এই শব্দগুলোর ক্ষেত্রে যদি প্রাপ্ত বা প্রদত্ত কোনোটা লেখা না থাকে আমাদের ধরে নিতে হবে এইগুলা প্রদত্ত, প্রাপ্ত ধরা যাবে না। যদি এগুলা ক্রেডিট পাশে বসে তাহলে বুঝতে হবে ভুল হয়েছে, ডেবিট পাশে বসাইতে হবে। বিশ্বদাবিনী প্রথম ধাপের উদ্দেশ্য হলো কি করা, প্রথম ধাপের উদ্দেশ্য হলো মোট লাভ বের করা। এটার যেহেতু বেশি ডিটেল এখন আপাতত আসবে না, মোট লাভ থেকে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ চলে আসবে। তাহলে এই একটা বক্স আছে, এটা একটু ফিল আপ করে দিতে পারি, চাইলে দেখতে পারো যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা আসবে। তাহলে 10,600 থেকে 7,800 বাদ দিলে যে টাকাটা হবে এটা হলো মোট লাভ। 10,800 থেকে 7,800 বাদ দিলে টাকার পরিমাণ হবে 10,000 থেকে যদি আমি 7,000 বাদ দিই টাকা হবে কত, 3,000। 3,000 থেকে আরো 200 টাকা কম হলে 2,800 টাকা, মোট মুনাফা 2,800। এই মোট মুনাফা 2,800 থেকে পরিচালন 1,000 বাদ দিলে নিট লাভ হবে 1,800 টাকা। প্রথমটা শেষ। তারপরে আমরা জানি বিক্রয়, একটু আগে তো এই বিষয়টা আমি বলছি যে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, বাট বিক্রয়ের পরিমাণ জানা আছে, পরিচালন ব্যয় জানা আছে, মোট মুনাফা জানা আছে। তাহলে আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ আসবে, বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় আসবে। তার মানে 10,000, 9,300 থেকে 800 টাকা বাদ দিলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় চলে আসবে। বিক্রিত 9,000, 8,500 টাকা হবে, এটা 8,500 টাকা হবে, তাই না? মোট মুনাফা যদি 800 টাকা হয়, পরিচালন ব্যয় যদি 1,100 টাকা হয়, তাহলে আমাদের হবে কত, নিট ক্ষতি হবে, নিট ক্ষতি হবে কত টাকা, 300 টাকা। আবার সেম কন্ডিশন আসছে যে বিক্রয় থেকে এই আবার পিছন থেকে আসতে হবে। হ্যাঁ, যদি না বুঝো সমস্যা নেই, এবার না করলে হবে। নিট ক্ষতি দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে, নিট মুনাফার সাথে পরিচালন ব্যয় যোগ করলে মোট মুনাফা পাওয়া যাবে। তাহলে 1400 সাথে 6,200 যোগ করলে মোট মুনাফা পাওয়া যাবে। মোট মুনাফা বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সর্বশেষ নিচে থেকে আসতে হবে, মোট মুনাফা দেওয়া আছে, তাহলে মোট মুনাফার সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ করলে বিক্রয় চলে আসবে। মনে রাখতে হবে, একটু বারবার প্রয়োজনে দেখো এই ভিডিওটা। তারপরে পরিচালন ব্যয় জানা কত জানা নাই, কিন্তু মোট মুনাফা জানা আছে, মোট মুনাফা থেকে নিট মুনাফা বাদ দিলে পরিচালন ব্যয় চলে আসবে। আশা করি এটা ক্লিয়ার। আমরা এবার মূল অঙ্ক দিকে চলে যাই। এমসিকিউ গুলা বলে দিই যেগুলো আছে। বিশদ আয় বিবরণী প্রথম ধাপে ফলাফলের উদ্দেশ্য কোনটা, মোট মুনাফা। বিক্রিত পণ্য ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে নিচে কোনটি বিয়োগ করা হয়, সমাপনী মজুত পণ্য, একটু আগে বলছি। পরিচালন আয় হলো
পণ্য বিক্রয় এবং সেবা, এটাও একটু আগে বলা হলো, দেখা হলো মেইন বইয়ের মধ্যে। নিচের কোনটা সঠিক? মুনাফা মূলধনের অংশ, মুনাফা মূলধনের হ্রাস ঘটায় অবশ্যই না, বৃদ্ধি ঘটায়। মুনাফা মূলধনে কি ঘটায়? বৃদ্ধি ঘটায়। মূলধন শুধু মুনাফা থেকে আসে না, ভিন্ন জায়গার থেকে মূলধন আসে, মুনাফা আসে। তারপরে আসলাম মোট মুনাফা হতে, মোট মুনাফার একটা সূত্র কি? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট মুনাফা চলে আসবে। যেহেতু একটা এমসিকিউ আসছে, একটু লিখে রাখো, পরীক্ষা আসতেও পারে চাইলে। সবটুকু ভিডিও গুরুত্ব সহকারে একটু দেখতে হবে। লিখিত আকারে যখন এমসিকিউ আসবে, মোট মুনাফা বের করতে বলবে, মোট মুনাফা মানে কি? নিট বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। কি করব? বিক্রিত পণ্যের ব্যয়। তারপরের প্রশ্ন হলো, এবার যদি আমাকে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ছিল এই পাশে মাইনাস, এই পাশে কি হবে? প্লাস হবে। বিক্রিত পণ্যের ব্যয় সমান কি হবে? নিট বিক্রয় থেকে মাইনাস করব কাকে? মোট লাভ। মোট লাভ। তারপরে যদি বিক্রয় বের করতে বলে, বিক্রয় পাশে রাখি, বিক্রিত পণ্যের ব্যয় মোট লাভ এই পাশে ছিল মাইনাস, এই পাশে কি হবে? প্লাস হবে, মোট লাভ, অর্থাৎ নিট বিক্রয়। অর্থাৎ বিক্রিত পণ্য ব্যয়ের সাথে যদি আমরা নিট বিক্রয় মোট মুনাফা যোগ করে দিই, তাহলে আমাদের বিক্রয় চলে আসবে। সিম্পল না হিসাবটা? এই একটা সূত্র শিখলে 3টা সূত্র বানানো যায়। দেখা যাচ্ছে তো? অন্যান্য আয়ের অন্তর্ভুক্ত হলো বিনিয়োগের সুদ, হ্যাঁ কথা সত্য। প্রাপ্ত বার্তা, এটাও সত্য, 1 আর 3। বিক্রয় 18,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 2500 টাকা, সমাপনী মজুত পণ্য 1700 টাকা, ক্রয় এত টাকা, ক্রয় পরিবহন এত টাকা হলে বিক্রিত পণ্যে ব্যয় পরিমাণ কত? আমরা জানি বিক্রিত পণ্য ব্যয় বের করার সময় আমাদের কি কাজ করতে হবে? বিক্রয়ের কোনো কাজ নাই, কাজ করতে হবে দিয়ে প্রারম্ভিক মজুত পণ্য দিয়ে কাজটা শুরু হবে। প্রারম্ভিক মজুত পণ্যের পরিমাণটা কত? 2500 টাকা। ক্রয়ের টাকা কত? 13,400 টাকা। ক্রয় পরিবহন কত? 700 টাকা। তাই তো? যোগ করি তিনোটাকে, যোগ করলে কত হবে? 16,600 টাকা হলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার থেকে 1700 টাকা সমাপনী মজুত পণ্য বাদ দেই। বাদ দিলে আমাদের মোট, কি প্রশ্ন করছি? বিক্রিত পণ্যের ব্যয়টা চলে আসবে। 14,900 টাকা হলো বিক্রিত পণ্যের ব্যয়। আশা করি এটাও ক্লিয়ার, যেহেতু বিশদ আয় বিবরণী রিলেটেড। অপচয় হলো স্থায়ী সম্পদের ক্রয় মূল্য না, ব্যবহারজনিত ব্যবহারের ফলে স্থায়ী সম্পদের মূল্য অবনতি। পুরাতন না, এটাই হবে না, এটাই হবে। ব্যবহারের জন্য ফলে স্থায়ী সম্পদের মূল্য অবনতি বা মূল্য হ্রাস। সম্ভাব্য কুড়ি যদি রাখা হয় যখন দেনাদার দেউলিয়া হয়ে যায়, দেনাদার থেকে খুঁজে পাওয়া যায় না, দেনাদারের নিকট প্রাপ্য নাও হতে পারে। দেনাদারের নিকট নিশ্চিত যদি পাওয়া না যায়, সেটার নাম কুড়িন। সম্ভাবনা আছে পাইতেও পারি, নাও পাইতে পারি, সেটার নাম হলো কি? দেনাদারের নিকট প্রাপ্য অর্থ আদায় নাও হতে পারে। যেহেতু বিশদ আয় বিবরণীতে প্রশ্ন আসছে, মোট মুনাফা 70,000 টাকা। মোট মুনাফা কত? মোট মুনাফা 70,000 টাকা, পরিচালন ব্যয় 35,000 টাকা, অন্যান্য আয় যদি 15,000 টাকা হয়, নিট মুনাফা কত টাকা? নিট লাভ কত টাকা? মোট মুনাফা 70,000। হ্যাঁ, মোট মুনাফা যদি 70,000 টাকা হয়, এই 70,000-এর সাথে আমাদের পরিচালন ব্যয় 35,000 টাকা বাদ দিতে হবে। 70 থেকে 35 বাদ দিলে 35,000 টাকা হলো কি? পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় 15,000 টাকা যোগ করলে হয়ে যাবে কি? নিট লাভ 50,000 টাকা। যেহেতু অন্যান্য কি নাই? ব্যয় নাই। 50,000 টাকা নিট লাভ। মোট লাভ হওয়া সত্ত্বেও, মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার সম্ভাবনা কি? মোট লাভ হওয়া সত্ত্বেও নিট ক্ষতি হওয়ার সম্ভাবনা কি? হইতেই পারে। বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ হবে। এই মোট লাভ কিন্তু মালিক পাবে না, যা সোয়াব হবে যে প্রত্যক্ষ ব্যয় করে কয় টাকা লাভ হলো, অন্যান্য ব্যয়গুলা বাদ দিয়ে যেটা হবে সেটা কিন্তু মালিক দাবি করতে পারে। নিট ক্ষতি হতেই পারে,
যদি কি হয়ে যায়, বিক্রিত পণ্য ব্যয় বৃদ্ধি না, এটা সম্পর্ক না, মজুত পণ্য বৃদ্ধি সম্পর্ক না, পরিচালন খরচ যদি বৃদ্ধি পায়, অন্যান্য আয় বৃদ্ধি না, পরিচালন খরচ যদি বেড়ে যায় তো মোট লাভ ক্রস করে নিট ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কোনটি পরিচালন ব্যয়? অফিস খরচ, উত্তোলন, বিবিধ ক্ষতি, ঋণের সুদ ও পরিচালন, তার মানে অফিস খরচটা কি পরিচালন ব্যয়। পাওনাদার আর্থিক অবস্থা বিবরণীর কোন অংশে বসে? চলতি দায়ের ঘরে বসে। লিনা ট্রেডার্সের হিসাবের বইতে মিনা এন্ড সন্স হিসাবে ডেবিট ব্যালেন্স 500 টাকা, আর লিনা ট্রেডার্সের দ্বারা কি বোঝায়? লিনা ট্রেডার্সের হিসাবের বইতে লিনা এন্ড সন্সের ডেবিট যে 500 টাকা দ্বারা, মানে লিনা আমার মনে করো কোম্পানির নাম, আমার কোম্পানিতে অন্য একটা মানুষের হিসাব আমি রাখছি, সেই হিসাবটা ডেবিট জের প্রকাশ করছি, তার মানে আমি এই লোকের কাছে টাকা পাই, অর্থাৎ আমার দেনাদার তো আমার ডেবিট জেরই প্রকাশ করবে, সম্পদ প্রকাশ করবে। তার অনুবাদ এরিয়া তোমাদের এখন থাকবে না। তো এমসিকিউ মেন বইয়ে সবগুলো আলোচনা হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত লাগবো। যারা দেখো তারা অবশ্যই কমেন্টস করতে পারো। আজকের মতন রাখলাম, আল্লাহ হাফিজ। আগের ভিডিওগুলো দেখবা।